Hi student, welcome to everyone in my channel. আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব দশম শ্রেণীর চ্যাপ্টার নাম্বার 12 গোলক বা স্ফিয়ার। তো গোলক বা স্ফিয়ারের কোষে দেখি 12 যে সমস্ত এমসিকিউ বা ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার এবং এমসিকিউ কোশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব। ওকে, তো যারা আগ্রহী তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ওকে, আর আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, যদি পছন্দ হয় অবশ্যই লাইকস করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তো আসা যাক আজকের কোশ্চেন থেকে 12, কোশ্চেন নাম্বার 15, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা ভেরি শর্ট অ্যান্সার। তো এখানে আমাদের প্রথমে আছে ক্যাপিটাল এ বহু বিকল্পী প্রশ্ন এমসিকিউ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, 2R একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে? তো তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানো যে নিরেট গোলকের আয়তনের ফর্মুলা কী হয়, 4/3 পাই আর কিউব। তো কিন্তু আমাদের এখানে কিন্তু যে ব্যাসার্ধ দেওয়া রয়েছে, ব্যাসার্ধ কিন্তু এখানে আছে 2R। ঠিক আছে, ব্যাসার্ধ এখানে আছে আমাদের 2R। তাহলে আমাদের যে ফর্মুলা 4/3 পাই আর কিউব, সেখানে আরেক জায়গায় কত হবে না, 2R হবে। এখানে আমরা 2R ইউজ করেছি, অর্থাৎ 2R তার হোল কিউব। তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে না, 2R হোল কিউব করলে 8R কিউব পাওয়া যাবে। এবার 8-এর সাথে 4 গুণ করলে 4 32, 32 পাই আর কিউব বাই 3। সুতরাং আমাদের যে অপশানগুলো ছিল সেই অপশান ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 32 পাই আর কিউব বাই 3 এত ঘন একক। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেওয়া রয়েছে যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? তো এখানে নিরেট গোলকের আয়তন অনুপাত দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের বক্ষতলের ক্ষেত্রফল। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আয়তন বা বক্ষতলের ক্ষেত্রফল দেওয়া থাকবে সেখান থেকে আমাদের ব্যাসার্ধের অনুপাত আমরা নির্ণয় করে নেব প্রথমে। কারণ ব্যাসার্ধের অনুপাত যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা বাকি যে কোশ্চেনে দেওয়া থাকবে যে টপিক সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এখানে ধরে নিয়েছি আমরা যে ধরা যাক যে ব্যাসার্ধ হচ্ছে দুটি নিরেট গোলক, তো দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। তাহলে আমাদের দেওয়া রয়েছে প্রশ্ন অনুসারে কী দেওয়া আছে না, আয়তন অনুপাত, অর্থাৎ 4/3 পাই R1 কিউব ইসটু 4/3 পাই R2 কিউব ইকুয়াল টু হবে 1:8। অর্থাৎ কী পাচ্ছি না, 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব ইকুয়াল টু কত হবে না, 1/8। তো তাহলে আমরা এখান থেকে ক্যান্সেল করতে পারি কত, 4/3 পাই, এই 4/3 পাই এই টার্মগুলো ক্যান্সেল করতে পারি। তাহলে পড়ে থাকবে R1 বাই R2 তার হোল কিউব, অর্থাৎ R1 বাই R2 হোল কিউব ইকুয়াল টু 1/2 তার হোল কিউব। কারণ 1/8কে আমরা কী লিখতে পারি, 1/8কে আমরা লিখতে পারি 1/2 তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না, R1 বাই R2 মান হচ্ছে 1/2। কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে যে বক্ষতলের ক্ষেত্রফল। তো গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয় না, 4 পাই আর স্কোয়ার। তো এখানে যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1, তার বক্ষতলের ক্ষেত্রফল কত হবে না, 4 পাই R1 স্কোয়ার। আর যার ক্ষেত্রে ব্যাসার্ধ R2, তার বক্ষতলের ক্ষেত্রফল হবে 4 পাই R2 স্কোয়ার, অর্থাৎ 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার। এখান থেকে 4 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। যদি 4 পাই আমাদের ক্যান্সেল হয়ে যায়, এটা আমরা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে R1 বাই R2 তে হোল স্কোয়ার পড়ে থাকবে। আর আমরা এই জাস্ট একটুকে পেয়েছি যে R1 বাই R2 ভ্যালু হচ্ছে হাফ, 1/2, অর্থাৎ 1/2 তার হোল স্কোয়ার। 1/2 তার হোল স্কোয়ার মানে 1:4। তাহলে আমাদের যে অপশান দেওয়া রয়েছে অপশানগুলোর মধ্যে থেকে অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেওয়া রয়েছে যে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগতলের ক্ষেত্রফল কত হবে? তো এখানে দেওয়া আছে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে আমাদের যখন সমগতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে কিন্তু উপরের যে তলটা থাকবে, উপরের তল হচ্ছে সমতল। তোমরা নিরেট অর্ধগোলক নিশ্চয়ই জানো, যদি ফিগার ড্র করে ঠিক এই টাইপের হবে শেপটা আমাদের আছে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে। তো উপরের যে আমাদের যে পোর্শনটা সমতল, এটার এটার যে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ছিল, তোমরা জানো পাই আর স্কোয়ার। আর আমাদের এই সাইডের যে পোর্শন আছে বক্ষতল যেটা রয়েছে, তো এই বক্ষতলের ক্ষেত্রফল আমাদের ছিল 2 পাই আর স্কোয়ার। তাহলে টোটাল হয়ে যাচ্ছে আমাদের কত না 3, এটা যদি যোগ করা হয় তাহলে টোটাল হয়ে যাবে আমাদের 3 পাই আর স্কোয়ার। ওকে,
তাহলে সেই জায়গা থেকে আমরা কী বলতে পারি যে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হবে আমাদের 3πr², অর্থাৎ 3 গুণিতক পাই গুণিতক আর এর ভ্যালু কত এখানে 7 সেন্টিমিটার দেওয়া ছিল, যে ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, অর্থাৎ 147 পাই বর্গ সেমি। ওকে, তো আমাদের যে অপশান দেওয়া রয়েছে অপশানগুলোর মধ্যে অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। দেওয়া রয়েছে যে দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত 16:9, অর্থাৎ 16:9, তাহলে তাদের অনুপাত আয়তনের অনুপাত কী হবে? আমি আগেও বলেছিলাম, তো যদি আমাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকে সেখান থেকে আমরা প্রথমে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করব। তো আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, ঠিক আছে। তাহলে প্রশ্নানুসারে 4πr1² বাই 4πr2² ইকুয়াল টু 16/9। ওকে, তাহলে এই ওপর নিচে 4π টার্মগুলো আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। 4π এই টার্ম আমরা ক্যান্সেল করি, 4π, তাহলে R1/R2² পড়ে থাকবে। R1/R2² ইকুয়াল টু 4/3 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে কী বলবো না, R1/R2 ইকুয়াল টু 4/3, অর্থাৎ আমরা ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম। কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে যে আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। কেমন? তা আয়তনের ফর্মুলা কী হয় না, 4/3πr³, কিন্তু যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 তার আয়তন হবে 4/3πr1³, আর যার ক্ষেত্রে R2 সেক্ষেত্রে হবে 4/3πr2³। তাহলে ওপর নিচে আমাদের লব ও হরের ক্ষেত্রে 4/3π ক্যান্সেল হয়ে যাবে আগের মতন সেম। যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কী পড়ে থাকছে না, আমাদের জাস্ট R1/R2 তার হোল কিউব, অর্থাৎ 4/3 তার হোল কিউব। 4 কিউব করলে 64 আর 3 কিউব করলে 27, অর্থাৎ 64:27। সুতরাং যে গোলকগুলোর আয়তনের অনুপাত হবে 64:27, অর্থাৎ এখানে আমাদের অপশান ওয়াইজ অপশান এ হবে। তোমরা অপশানগুলো বই থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নম্বর 5 দেওয়া আছে যে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। এখানে সাংখ্যমান অর্থাৎ যার সংখ্যাগুলোর মান সমান, কিন্তু এদের এককগুলো আলাদা হতে পারে, কারণ বক্ষতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক আর আয়তনের ক্ষেত্রে আমাদের ঘন একক, কিন্তু এখানে বলা হচ্ছে যে জাস্ট সাংখ্যমান অর্থাৎ সংখ্যাটা সমান হবে, ঠিক আছে। তো আমরা এখানে সাংখ্যমান সমান করেছি। বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয়, 4πr², যেখানে আর হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর আমাদের আয়তন দেওয়া আছে 4/3πr³। কিন্তু এখানে বলা আছে যে বক্ষতলের ক্ষেত্রফল আয়তনের সংখ্যা মানে 3 গুণ, আয়তনের সংখ্যা মানে কত, 4/3πr³ তার 3 গুণ বলা আছে, ঠিক আছে। এই 4/3πr³ এর 3 গুণ, এই 3 গুণ আমরা আলাদা করে রেখেছি। 3 গুণ বলা ছিল, এই 3 গুণ যার জন্য আমরা রেখেছি। তাহলে আমরা দেখুন 3 কেটে যাচ্ছে, ওপর নিচে 3 ক্যান্সেল হয়ে গেলে 4πr² ইকুয়াল টু 4πr³ পড়ে থাকবে। ওকে, এখান থেকে 4πr² ইকুয়াল টু 4πr³। তাহলে বোথ সাইড কিন্তু আমরা কি পাবো না, আমরা আগে লাইনে 3 ক্যান্সেল করেছি, ঠিক আছে। 3 ক্যান্সেল করা হয়েছে আগে, আর পরের লাইনে আমরা 4πr² ইকুয়াল টু 4πr³ পেয়েছি। তাহলে 4π যদি আমরা ক্যান্সেল করি, ঠিক আছে, তাহলে আমাদের পড়ে থাকবে জাস্ট 1 ইকুয়াল টু আর পড়ে থাকবে, অর্থাৎ আর ইকুয়াল টু 1 একক, অর্থাৎ আমাদের অপশান ওয়াইজ অপশান এ এখানে সঠিক অ্যান্সার হবে। এরপর আসছি ট্রু ফলস। বিয়ের দাগে ট্রু ফলস দেওয়া ছিল। ওকে, কী দেওয়া রয়েছে না, একটি নিরেট গোলকের কোশ্চেন নাম্বার 1, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কি দ্বিগুণ হবে, সেটা আমাদের ট্রু না ফলস বলতে হবে। তো প্রথমে যদি আমি ব্যাসার্ধ আর ধরে নিই, ব্যাসার্ধ ধরা হয়েছে আর, তো ব্যাসার্ধ যদি আর হয়ে যায় তাহলে আয়তন কী হবে, আয়তন আমি প্রথম ক্ষেত্রে আয়তন ধরে নিচ্ছি যে V1 ধরা হয়েছে, V1 ইকুয়াল 4/3πr³, এটা প্রথম ক্ষেত্রে আমাদের প্রাথমিক ক্ষেত্রে আমাদের আয়তন। দ্বিতীয় ক্ষেত্রে আয়তনিক ফর্মুলা কী হবে না, 4/3π × 2r³। কেন 2r নেওয়া হচ্ছে, কারণ আমাদের বলা আছে যে আয়তন এখানে আমাদের দ্বিগুণ হয়েছে, ঠিক আছে। তার জন্য আমরা করেছি কত না, 2r তার হোল কিউব। এখন 2r হোল কিউব করা মানে কথা হবে 8r³ হয়ে যাচ্ছে, অর্থাৎ 8টাকে যদি আমরা সামনে রাখি, 8কে আমরা সামনে রাখলাম, 8 গুণিতক 4/3πr³। আর 4/3πr³ মান কত, 4/3πr³ মান হচ্ছে আমাদের এখানে যদি বসাই, এটা হচ্ছে V1, অর্থাৎ কী পাবো না, 8V1, অর্থাৎ V2 ইকুয়াল টু 8V1, অর্থাৎ আমাদের আগে যে আয়তন ছিল এখন আয়তন কত হয়েছে না, আগের আয়তনের কত গুণ, আগের আয়তন হয়ে গেছে আমাদের 8 গুণ, ঠিক আছে। কিন্তু আমাদের বলা আছে যে দ্বিগুণ হবে, তাহলে আমাদের যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে স্টেটমেন্ট কিন্তু আমাদের ভুল। ওকে, আমাদের এটা 8 গুণ হবে, যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে আয়তন 8 গুণ হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেওয়া রয়েছে,
দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কী হবে? তো বক্ষতলের ক্ষেত্রফল, তো অর্ধগোলকের ক্ষেত্রে অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল কী হয়? 2πr²। তো এখানে আরেক জায়গায় কী বসানো হবে না, R1 আর R2 ধরে নেওয়া হয়েছে, কারণ আমরা ধরেছি ব্যাসার্ধ R1 এবং ব্যাসার্ধ R2। তাহলে 2πr1² 2πr2² = 4:9। তাহলে আমরা যদি বাই আকারে লিখি বা ভগ্নাংশ আকারে লিখি, কী পাবো না, 2πr1² 2πr2² = 4/9। তাহলে এখান থেকে যদি আমরা 2π ক্যান্সেল করি, তাহলে R1/R2² = 2/3²। তাহলে আমরা এখান থেকে কী বলবো না, R1/R2 হচ্ছে 2/3, অর্থাৎ 2:3। অর্থাৎ আমাদের যেটা দেওয়া রয়েছে 2:3 দেওয়া রয়েছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের কী হবে না, ট্রু হবে। নেক্সট আমাদের দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ করো। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, একটা ঘনবস্তুর নাম করতে হবে যার একটাই মাত্র তল। তো আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারের মধ্যে কী আছে, গোলক। তো একটি তল বিশিষ্ট একটি ঘনবস্তুর নাম কী হবে, গোলক। আর গোলকের একটা এক্সাম্পল দিতে পারি আমরা, গোলকের এক্সাম্পল যে কোনো বল হতে পারে, ফুটবল হতে পারে। তো এখানে বলবো আমরা গোলক বলতে পারি। অ্যান্সার কত হবে না, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের গোলক। ওকে, নেক্সট, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। একটি নিরেট অর্ধগোলকের সমতল কতগুলো আছে? যদি আমরা ফিগার ড্র করি, ফিগার ড্র করলে পরিষ্কার হয়ে যাবে। নিরেট অর্ধগোলক, এই তো অর্ধগোলক হয় আমাদের। তো এই ক্ষেত্রে ওপরের সমতল কিন্তু একটাই থাকে, তাই না? বা তরমুজকে যদি আমরা মাঝখান দিয়ে কাটি তাহলে সমতল কটা পাবো, একটাই পাবো, অর্থাৎ সমতলের সংখ্যা হবে 1। ঠিক আছে। নেক্সট দেওয়া আছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? তো এখানে নিরেট অর্ধগোলক রয়েছে, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2r একক হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? এখানে একটা ব্যাপার যে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল মানে কিন্তু আমাদের উপর যে সমতল আছে সেই সমতলকে আমরা কনসিডার করি, আর এই যে বক্ষতল থাকে সাইডে সেই বক্ষতলকেও কিন্তু আমরা কনসিডার করি। ওপরটা হয় আমাদের πr², আগেও বলেছিলাম, আর নিচেরটা আমাদের 2πr² হয়, অর্থাৎ টোটাল হয়ে যায় 3πr²। কিন্তু এখানে যে ফর্মুলা দেওয়া রয়েছে এই ফর্মুলাতে কিন্তু আরেক জায়গায় 2r হবে। ওকে, তাহলে যদি আমরা আরেক জায়গায় 2r বসাই তখন আমাদের কত হবে, যদি আমরা আরেক জায়গায় 2r বসাই তখন হবে এটা 3π2r², অর্থাৎ 2 2 4 4 3 12πr²। ওকে, অর্থাৎ 12 আসবে, 12πr² হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি এখান থেকে যে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2r একক হয় তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হবে 12πr³। এখানে আমাদের অ্যান্সার বসাবো কত না, 12 বসাবো। ওকে, নেক্সট সংক্ষিপ্ত দ্রুতধর্মী বা শর্ট অ্যান্সার। তো এখানে এগুলো 2 নম্বরের কোশ্চেন, এগুলো অবশ্যই খুব ভালো করে তোমরা করবে। কোশ্চেন নাম্বার 1, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। সাংখ্যমান মানে জাস্ট মানগুলো সমান হবে, কিন্তু এদের এককগুলো কিন্তু আলাদা অবশ্যই। অর্ধগোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? তো আমরা ধরে নিয়েছি যে অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে r একক, ঠিক আছে। আর নিরেট অর্ধগোলকের আয়তন সমান সমগ্রতলের ক্ষেত্রফল, এটা আমাদের দেওয়া রয়েছে। তো অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কী হয় না, 2/3πr³ হয়। আর সমগ্রতলের ক্ষেত্রফল একটু আগে জাস্ট বললাম 3πr²। দুটো সমান করলে আমরা কিন্তু এখান থেকে কী করেছি না, r³/r², ডান দিক থেকে r²কে আমরা নিচে নামিয়েছি। আর 3π ছিল আগে, আর এই 2/3কে আমরা যদি এদিকে নিয়ে আনি, ডান দিকে আনি, তখন হয়ে যাবে 3/2, আর পাইটাকে আমরা নিচে নামিয়েছি। তাহলে যদি আমরা এখান থেকে ক্যান্সেল করি, পাই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে 3 থেকে 9/2, অর্থাৎ এখান থেকে পাবো আর ক্যান্সেল হয়ে শুধু আর পড়ে থাকবে, অর্থাৎ r = 9/2, আর 9/2 মানে 4.5, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 4.5 একক। নেক্সট কোশ্চেন, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফলের সমান। ওকে, তো লম্ববৃত্তাকার চোঙ আমি তোমাদের আগে আলোচনা করেছি, যারা এই লম্ববৃত্তাকার চোঙের কনসেপ্ট যাদের কাছে নেই তারা অবশ্যই তোমরা আমার ভিডিও থেকে দেখে নিতে পারো। তো বলা আছে যে নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফলের সাথে সমান। তো চোঙের ক্ষেত্রে বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয় না, 2πr/h।
আর এখানে দেওয়া আছে নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সাথে সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধ দৈর্ঘ্য উভয় 12 সেন্টিমিটার, তাহলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? তো আমি ধরে নিচ্ছি এখানে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ দৈর্ঘ্য ধরে নেওয়া হচ্ছে যে 8 সেন্টিমিটার। ওকে, আমার উচ্চতা ধরে নেওয়া হচ্ছে 8 সেন্টিমিটার। আর আমাদের দেওয়া রয়েছে যে ব্যাস এবং উচ্চতা দুজনেই কত 12 করে। তাহলে ব্যাস যদি 12 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 6 হবে। আর উচ্চতা এখানে 12। আর এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের গেল। আর নিরেট গোলকের ব্যাসার্ধ ধরে নেওয়া হচ্ছে R1, আগেরটা ছিল R, এখনটা হচ্ছে আমাদের R1। তাহলে আমাদের যে কোশ্চেন ওয়াইজ যেটা দেওয়া রয়েছে, যে কী দেওয়া রয়েছে না, নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান নিরেট চোঙের বক্ষতলের ক্ষেত্রফল। আর নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, কিন্তু এখানে আর হবে না, R1 হবে। আমরা R1 ধরেছি নিরেট গোলকের ব্যাসার্ধ, তাহলে 4 পাই R1 স্কোয়ার ইকুয়াল টু নিরেট চোঙের বক্ষতলের ক্ষেত্রফল। আর নিরেট চোঙের বক্ষতলের ক্ষেত্রফল কী হয় না, 2 পাই RH, যেখানে আর হচ্ছে আমাদের চোঙের ভূমির ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে উচ্চতা। তাহলে এখানে আর এর মান আমরা 6 বসাবো, আগে আমরা ভ্যালু পেয়েছিলাম আর এর মান 6, এই 6 আমরা ভ্যালুটা এখানে বসাবো। আর এই যেগুলো 12, এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করেছি। ঠিক আছে, পুট করে যে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে এখান থেকে কী পাচ্ছি না, 4 পাই আমরা নিচে নামিয়েছি। 4 পাই যদি আমরা নিচে নামাই, এখান থেকে আমরা মাইনাস প্লাস করবো, করলে এখান থেকে দেখা যাচ্ছে যে পাই পাই যদি ক্যান্সেল করি, এখান থেকে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, 4 দিয়ে গেলে 4 3 12। ওকে, তা 318 দিয়ে 36, অর্থাৎ R1 স্কোয়ার করলে 36। তাহলে R1 এর ভ্যালু হবে অ্যাকচুয়ালি, এখানে R1 এর ভ্যালু হবে +-6, ঠিক আছে। কিন্তু R1 এর ভ্যালু কিন্তু কখনোই কিন্তু -6 হবে না, কারণ এটা তো লেন্থ বোঝাই, আর লেন্থ কখনো নেগেটিভ হয় না, বা দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তাই জন্য আমরা R1 = 6 সেন্টিমিটার নিয়েছি। আর R1 কিছু না, আমাদের গোলকের ব্যাসার্ধ ছিল, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, একটি নিরেট অর্ধগোলকের সমকোতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সমান। নিরেট অর্ধগোলকের সমকোতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, দুটো গোলক আছে, একজনের হচ্ছে একটি অর্ধগোলক আর একটা হচ্ছে আমাদের নিরেট গোলক। কি হলো? তাহলে এখানে আমাদের দেওয়া আছে যে অর্ধগোলকের সমকোতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান। তো ধরে নেওয়া হচ্ছে যে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ R1 এবং নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2। ওকে, আমরা এগুলো ধরে নিয়েছি। আর যেটা দেওয়া রয়েছে যে প্রশ্ন অনুসারে নিরেট অর্ধগোলকের সমকোতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমকোতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি না, 3 পাই R স্কোয়ার হয়। আর নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল তোমরা জানো কী হয় না, 4 পাই R স্কোয়ার। আচ্ছা, এখানে তাহলে কী হবে না, আমরা করবো ফর্মুলা ওয়াইজ না, 3 পাই R1 স্কোয়ার ইকুয়াল টু 4 পাই R2 স্কোয়ার। তাহলে আমরা বোথ সাইড যদি আমরা R1/R2 হোল স্কোয়ার করি, ইকুয়াল টু হবে 4 পাই বাই 3 পাই, অর্থাৎ R1/R2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের √4/3। আর √4 করলে আমাদের 2 পাবো, আর 3-এর রুট করলে √3 পাবো, অর্থাৎ R1:R2 ইকুয়াল টু 2:√3। অর্থাৎ নিরেট অর্ধগোলকের যে ব্যাসার্ধ এবং নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত হবে 2:√3। নেক্সট কোশ্চেন নাম্বার 4, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল S এবং আয়তন B হলে, আয়তন যদি V হয় তাহলে S³/V² মান নির্ণয় করতে হবে। এখানে কিন্তু পায়ের মান না বসিয়ে, পায়ের যে মান 22/7 সেটা আমরা ইউজ করব না। তো এখানে আমরা জাস্ট আমাদের জাস্ট ব্যাসার্ধ ধরে নেবো। এটা গোলকের যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধটাকে আমরা আর ইউজ করেছি, আর থ্রু দিয়ে আমরা নির্ণয় করবো। ওকে, তাহলে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কী হয় না, S ইকুয়াল টু বক্ষতলের ক্ষেত্রফল এখানে বলা আছে S, আর S ইকুয়াল টু কী হবে না, 4 পাই R স্কোয়ার। আর আয়তন কথা হবে না, V ইকুয়াল টু 4/3 পাই R কিউব। ওকে, এখন আমাদের যেটা আমরা নির্ণয় করতে হবে সেটা আমরা লিখব, কী দেওয়া আছে না, S³/V²। S এর ভ্যালু কত, 4 পাই R স্কোয়ার, তার হোল কিউব করা হয়েছে। নিচে V এর ভ্যালু কত, 4/3 পাই R কিউব, তার হোল স্কোয়ার। তো কিউব করা হলে 4 কিউব করলে কত হয় না, 64 হবে, ইন্টু পাই কিউব করা হয়েছে, ইন্টু R² স্কোয়ার হোল কিউব করলে R6। ওকে, আর নিচে হয়ে যাচ্ছে 4 স্কোয়ার করলে 16, আর 3 স্কোয়ার করলে 9, আর পাই স্কোয়ার আর R6 পাচ্ছি। এখান থেকে আমরা এই টার্মগুলো ক্যান্সেল করতে পারি, আর পাই স্কোয়ার আর উপর পাই কিউব কেটে গেলে ওপর পাই পড়ে থাকবে। ঠিক আছে, 64 আর 16, 64/16/9, তো 16/9টা নিচে ভাগ হচ্ছে, তাহলে উল্টে যাবে, 9/16 হয়ে যাচ্ছে। ক্যান্সেল করলে আমরা কত পাবো না, 16 4 64, অর্থাৎ 4 9 36, 36 পাই।
অর্থাৎ এস কিউব বাই ভি স্কোয়ার ভ্যালু হয়ে যাচ্ছে 36 পাই। নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা অর্ধেক বাড়াই, 50% মানে কত, অর্ধেক যদি বৃদ্ধি করি তাহলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো ধরে নেওয়া হচ্ছে যে প্রথমে ব্যাসার্ধ দৈর্ঘ্য ছিল আর একক। ওকে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল ফর্মুলা কি, আমি প্রথমে বক্ষতলের ক্ষেত্রফলকে আমরা এস ধরছি, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কত হবে না 4 পাই r² বর্গ একক। ঠিক আছে, এখন বলা আছে যে দ্বিতীয়বারে নতুন যে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে নতুন ব্যাসার্ধ কত হবে। তো 50% মানে কত হয় 5/1/2 মানে হাফ। আগে আর ছিল এখন আরও 50% মানে কত r/2 বৃদ্ধি পেল, তাহলে কত হবে 2r প্লাস r/2, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 3r/2 হয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ নতুন ব্যাসার্ধ হবে 3r/2। তো এখানে আমরা সেটাই ইউজ করেছি 3r/2 একক। আর তাহলে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কী হবে, নেক্সট ইকুয়াল 4 পাই r², কিন্তু আরের জায়গায় কত লিখবো, এখন আরের জায়গায় কিন্তু আর লিখবো না, কত লেখা হবে না 3r/2 হোল স্কোয়ার। 3 স্কোয়ার করলে কত হয় 9, আর 2 স্কোয়ার মানে 4 কেটে গিয়ে 9 পাই r² করে থাকবে। অর্থাৎ আগে প্রথমে ছিল আমাদের বক্ষতলের ক্ষেত্রফল 4 পাই r², আর এখন হলো 9 পাই r²। ঠিক আছে, তাহলে এখন দেখা যাক যে বক্ষতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো পরিষ্কার দেখা যাচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, কতটা বৃদ্ধি টোটাল সেটা বার করবো। বৃদ্ধি কত পাচ্ছে না 9 পাই r², মানে পরবর্তী সময় যেটা হয়েছিল আমাদের 9 পাই r², আর আগে ছিল 4 পাই r²। কার সাপেক্ষে না প্রাথমিকের সাপেক্ষে 4 পাই r² ইন্টু 100%, অর্থাৎ 5 পাই r² বাই 4 পাই r² ইন্টু 100%। যদি আমরা এটা ক্যান্সেল করি পাবো 5 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, r² ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 দিয়ে গেলে এটা 25, অর্থাৎ 5 ইন্টু 25 করলে 125%, অর্থাৎ বক্ষতলের ক্ষেত্রে বৃদ্ধি পাবে 125%। তো ঠিক আছে, আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা যে সমস্ত কোশ্চেন থেকে 12 ওপর যে সমস্ত বড় টাইপ কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।